৩০ বছর আগেই দেশটি ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী ও নিরাপদ স্থান, যা ছিল সারা বিশ্বের কোটিপতি ও তারকাদের অবকাশ যাপনের গন্তব্য। আজ দিনে 2 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না, ব্যাংকগুলো মানুষকে তাদের টাকা ফেরত দিচ্ছে না, এবং পরিবারগুলো খাবারের জন্য আবর্জনার স্তূপ ঘাঁটছে। গত 5 বছরে লেবানন স্বর্গ থেকে চরম হতাশার এক স্থানে পরিণত হয়েছে, যেখানে টিকে থাকা অসম্ভব হওয়ায় ডাক্তার ও শিক্ষকরাও দেশ ছেড়ে পালাচ্ছেন। লেবানন ভূমধ্যসাগরের পূর্ব তীরে সিরিয়া ও ইসরায়েলের মাঝে অবস্থিত, যার আয়তন কিছু বৃহত্তর অঞ্চলের চেয়েও ছোট। 3000 বছর আগে ফিনিশীয়রা এই ভূমিতে বাস করত। তারা বর্ণমালা আবিষ্কার করেছিল এবং ভূমধ্যসাগরের সমস্ত বাণিজ্য নিয়ন্ত্রণ করত। তাদের শহরগুলো ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে ধনী। 20 শতাব্দীতে রাজধানীটি এই অঞ্চলের সবচেয়ে সুন্দর শহরে পরিণত হয়, যাকে বলা হতো মধ্যপ্রাচ্যের প্যারিস, এবং এখানে সেরা হোটেল, রেস্তোরাঁ ও বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে। হলিউডের তারকারা স্থানীয় সৈকতগুলোতে ভিড় জমাতেন, আরব শেখরা বন্দরে তাদের ইয়ট নোংর করতেন, এবং রাস্তার ক্যাফেগুলো জ্যাজ অর্কেস্ট্রার সুরে ভোর পর্যন্ত খোলা থাকত। 2020 সালের 4 আগস্ট বন্দরের একটি গুদামে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী পারমাণবিক বহির্ভূত বিস্ফোরণগুলোর একটি। এর অভিঘাত তরঙ্গ রাজধানীর অর্ধেক অংশ ধ্বংস করে দেয়। 1 সেকেন্ডের মধ্যে 200 জনেরও বেশি মানুষ নিহত, 6000 জন আহত এবং 3 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে 200 কিলোমিটার দূরে অবস্থিত সাইপ্রাস দ্বীপের যন্ত্রপাতিতে তা রেকর্ড হয়, এবং 15 কিলোমিটার দূরের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। অ্যামোনিয়াম নাইট্রেটটি 6 বছর ধরে বন্দরে ছিল। কর্তৃপক্ষ এই বিপদের কথা জানত, কিন্তু শহর কেন্দ্রকে ধ্বংস করে দেওয়া এই বিপর্যয় ঘটার আগ পর্যন্ত তারা কিছুই করেনি। দেশটিতে বিভিন্ন সম্প্রদায়ের খ্রিস্টান, সুন্নি ও শিয়া, মুসলিম, দ্রুজ এবং অন্যান্য গোষ্ঠীসহ 18টি ধর্মীয় সম্প্রদায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইন অনুসারে কেবল একজন খ্রিস্টানই রাষ্ট্রপতি, কেবল একজন সুন্নি মুসলিমই প্রধানমন্ত্রী এবং কেবল একজন শিয়াই সংসদের স্পিকার হতে পারেন। এই ব্যবস্থাটি গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে চালু রয়েছে। 1975 সালে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতার জন্য একটি যুদ্ধ শুরু হয়, যেখানে উভয় পক্ষই দেশের নিয়ন্ত্রণ চেয়েছিল এবং একে অপরকে অবিশ্বাস করত। বেসামরিক নাগরিকদের বহনকারী একটি বাসে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত হয়, আর ফলে ধর্মীয় ভিত্তিতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটে এবং শহরটি যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। গৃহযুদ্ধটি 15 বছর ধরে চলেছিল এবং এতে 1.5 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে, অর্থাৎ প্রতি 30 জনের মধ্যে প্রায় 1 জন নিহত হয়। রাজধানী একটি সবুজ রেখা দ্বারা খ্রিস্টান ও মুসলিম অধ্যুষিত 2টি অংশে বিভক্ত ছিল। যে এই রেখা পার হওয়ার চেষ্টা করত তাকেই স্নাইপার গুলি করত, মৃত্যু ছিল নিশ্চিত। শিশুরা বছরের পর বছর স্কুলে যেতে পারেনি, হাসপাতালগুলোতে এমনকি ব্যান্ডেজ ও ব্যথানাশক ওষুধেরও অভাব ছিল, এবং যে পানি বা খাবারের জন্য বাইরে যেত স্নাইপাররা তাকেই গুলি করত। গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরিবারগুলো বিদ্যুৎ বা পানিবিহীন বেসমেন্টে লুকিয়ে থাকত এবং গোলাবর্ষণের কারণে কেউ দাবি করতে না পারায় সপ্তাহের পর সপ্তাহ ধরে মৃতদেহগুলো রাস্তায় পড়ে থাকত। যুদ্ধ শেষ হওয়ার পরদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাব ঘটে, যারা রাষ্ট্রের ভিতরে নিজস্ব সেনাবাহিনী, আদালত এবং পুলিশ সহ একটি সম্পূর্ণ রাষ্ট্র গড়ে তোলে। এই সংগঠনটি ইরান থেকে অস্ত্র ও লক্ষ লক্ষ ডলার পায় এবং সারা দেশে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা রয়েছে। তারা পুরো জেলা ও শহরগুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে, যেখানে কেবল তাদের আইনই প্রযোজ্য। সরকারি পুলিশ সেখানে প্রবেশের চেষ্টাও করে না, সশস্ত্র লোকেরাই তাদের নির্দেশ দেয়। এই গোষ্ঠীর নিজস্ব সংসদ সদস্য রয়েছে এবং তারা তাদের বিপক্ষে যাওয়া যে কোনো সরকারি সিদ্ধান্ত আটকে দেয়। প্রকৃত ক্ষমতা তাদের হাতেই, নির্বাচিত রাজনীতিবিদদের হাতে নয়। দেশটির দক্ষিণ সীমান্ত ইসরায়েলের সাথে অবস্থিত। 2 রাষ্ট্রের মধ্যে এই সংঘাত অর্ধ শতাব্দী ধরে চলে আসছে এবং প্রতি কয়েক বছর পর পরই লড়াই শুরু হয়। 2006 সালে ইসরায়েলি বিমান একটানা 34 দিন ধরে এলাকাটিতে বোমা বর্ষণ করে সমস্ত সেতু, রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র এবং শত শত আবাসিক ভবন ধ্বংস করে দেয়।
1 মাসেরও বেশি সময় ধরে চলা এই লড়াইয়ে হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক, এবং 10 লক্ষ মানুষ শরণার্থী হয়ে দেশের উত্তরে পালিয়ে যায়। তারপর থেকে প্রতি কয়েক বছর পরই গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, উভয় দিকেই রকেট ছোড়া হচ্ছে, এবং দক্ষিণাঞ্চলের বাসিন্দারা এই আশঙ্কায় দিন কাটান যে আগামীকালই আবার যুদ্ধ শুরু হবে। যখন প্রতিবেশী সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, তখন লেবাননের জনসংখ্যা মাত্র 60 লক্ষ হওয়া সত্ত্বেও 1.5 মিলিয়ন শরণার্থী সীমান্ত পার হয়ে সেখানেই থেকে যায়। কল্পনা করুন, 3 বছরে একটি প্রতিবেশী দেশের জনসংখ্যার 25% আপনার দেশে এসে পৌঁছেছে, এবং প্রত্যেকেরই থাকার জায়গা, খাবার ও কাজের প্রয়োজন। সিরীয়রা তাঁবুর শিবিরে বাস করে, যেখানে পানীয় জলের ব্যবস্থা বা শৌচাগার নেই। তাদের শিশুরা স্কুলে যায় না, এবং প্রাপ্তবয়স্করা কোনো কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই সামান্য পারিশ্রমিকের বিনিময়ে 14 ঘন্টা কাজ করে। স্থানীয় বাসিন্দারা মজুরি অর্ধেক করে দেওয়া, ভাড়া 3 গুণ করে দেওয়ার জন্য শরণার্থীদের দায়ী করে, এবং এখন এমনকি ডাক্তার ও শিক্ষকরাও ভালো বাসস্থান খুঁজে পাচ্ছেন না। কয়েক দশক ধরে শাসক গোষ্ঠী রাষ্ট্রীয় বাজেট এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থ চুরি করে শত শত কোটি টাকা বিদেশে নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। গত 30 বছরে রাজনীতিবিদরা দেশ থেকে $100 বিলিয়নেরও বেশি অর্থ পাচার করেছেন, যা শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ পুরো বার্ষিক রাষ্ট্রীয় বাজেটের চেয়েও কয়েক গুণ বেশি। তারা যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের মধ্যে পদ বিলিয়ে দিয়েছেন, অথচ ওষুধের অভাবে হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো ভেঙে পড়েছে, এবং রাস্তাঘাট বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণহীন অবস্থায় পড়ে আছে। 2019 সালে ব্যাংকগুলো মানুষের অ্যাকাউন্টে প্রবেশাধিকার সরাসরি বন্ধ করে দেয়। আমানতকারীরা তাদের টাকা তুলতে এলে তাদের বলা হয় যে ক্যাশ রেজিস্টার খালি এবং তারা কিছুই তুলতে পারবেন না। 2 বছরে জাতীয় মুদ্রার মূল্য 99% কমে গেছে। যেখানে $1 মূল্য একসময় 15 স্থানীয় রুবল ছিল, এখন তা 90,000-এ দাঁড়িয়েছে। যারা অবসরের জন্য সারা জীবন সঞ্চয় করে ব্যাংকে টাকা রেখেছিলেন, তারা মাত্র কয়েক মাসের মধ্যেই নিঃস্ব হয়ে গেছেন, তাদের সঞ্চয় নিঃশেষ হয়ে গেছে। একজন স্কুল শিক্ষক যিনি আগে $1,000-এর সমপরিমাণ অর্থ উপার্জন করতেন, এখন তিনি $15 আয় করেন, অথচ খাদ্যদ্রব্যের দাম 10 গুণ বেড়ে গেছে। বয়স্ক ব্যক্তিরা যারা 30 বছর ধরে অবসরের জন্য সঞ্চয় করেছিলেন, তারা ব্যাংকে গিয়ে দেখলেন যে তাদের অ্যাকাউন্টে মাত্র 2টি পাউরুটি কেনার মতো টাকা আছে। 2015 সালে রাজধানীর প্রধান আবর্জনা ফেলার স্থানটি বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ নতুন কোনো জায়গা খুঁজে না পাওয়ায় আবর্জনা সংগ্রহ বন্ধ হয়ে যায়, এবং শহরের রাস্তায় আবর্জনা স্তূপ হয়ে জমতে থাকে। কয়েক মাসের মধ্যেই আবর্জনার স্তূপ দোতলা সমান উঁচু হয়ে যায়। বাড়ির বিড়ালের আকারের ইঁদুর অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর মধ্যে ছোটাছুটি করতে থাকে, এবং পচা গন্ধে মানুষ জানালা খুলত না। সরকার টানা 2 বছর এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়। অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর জানালার নিচে আবর্জনা পচতে থাকে, শিশুরা আবর্জনার স্তূপের পাশে খেলা করে, এবং ব্যাপক হারে অন্ত্রের সংক্রমণ ছড়াতে শুরু করে। এখন এই সংকট আবার দেখা দিয়েছে, কারণ আবর্জনা অপসারণের খরচ বহন করার সামর্থ্য রাষ্ট্রের নেই। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলো বিনামূল্যে কাজ করতে অস্বীকার করছে এবং অগ্রিম অর্থ দাবি করছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্রটি দিনে সর্বোচ্চ 2 ঘন্টা বাড়ি বাড়ি বিদ্যুৎ সরবরাহ করে, বাকি 22 ঘন্টা মানুষ হয় অন্ধকারে থাকে অথবা ব্যক্তিগত জেনারেটরের জন্য অর্থ ব্যয় করে। জেনারেটরের জ্বালানির দাম এতটাই বেশি যে মধ্যবিত্ত পরিবারের পক্ষেও প্রতিদিন তা বহন করা সম্ভব হয় না, এবং দরিদ্র এলাকাগুলো সপ্তাহের পর সপ্তাহ বিদ্যুৎবিহীন থাকে। হাসপাতালগুলো জেনারেটরের ওপর নির্ভরশীল, কিন্তু জ্বালানি শেষ হয়ে গেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রের জীবন রক্ষাকারী যন্ত্রগুলো বন্ধ হয়ে যায়, এবং যন্ত্রপাতির ত্রুটির কারণে রোগীরা অপারেশন টেবিলেই মারা যায়। গ্রীষ্মকালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া অ্যাপার্টমেন্টের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। গরমে বয়স্ক ও ছোট শিশুরা জ্ঞান হারায়, এবং রেফ্রিজারেশন ছাড়া কয়েক ঘন্টার মধ্যেই খাবার নষ্ট হয়ে যায়। দেশের পূর্বাঞ্চলীয় উপত্যকায় হাজার হাজার হেক্টর জমিতে অবৈধ মাদক ফসল চাষ করা হয়, এবং এই অঞ্চলটি বৈশ্বিক কালোবাজারের অন্যতম বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে।
পুরো গ্রাম ও শহরগুলো শুধুমাত্র এই ব্যবসার আয়ের ওপরই টিকে আছে, কারণ সেখানে কোনো বৈধ চাকরি নেই এবং সাধারণ ফসলের চেয়ে মাদক থেকে 100 গুণ বেশি অর্থ আসে। স্থানীয় কৃষকরা বলেন তাদের আর কোনো বিকল্প নেই। রাষ্ট্র তাদের পুরোপুরি পরিত্যাগ করেছে, কোনো মজুরি নেই, স্কুল বন্ধ এবং শিশুদের প্রতিদিন খাওয়াতে হয়। উৎপাদিত পণ্য সমুদ্র বন্দর দিয়ে ইউরোপ ও অন্যান্য দেশে পাচার করা হয়। এই ছায়া অর্থনীতি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে এবং অনেক আগেই সরকারি বাজেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত 3 বছরে অর্ধেকেরও বেশি যোগ্যতা সম্পন্ন ডাক্তার ইউরোপ এবং পারস্য উপসাগরীয় দেশগুলিতে কাজ খুঁজে নিয়ে দেশ ছেড়েছেন, যেখানে তারা ভালো বেতন পান। সরকারি হাসপাতালের নার্সরা মাসে $50 সমপরিমাণ অর্থ উপার্জন করেন, যা দিয়ে একটি ঘর ভাড়া করাও প্রায় অসম্ভব, তাই তারাও চাকরি ছেড়ে দিয়ে চিরতরে চলে যাচ্ছেন। শিক্ষকরা দলে দলে স্কুল ছেড়ে দেশ ত্যাগ করছেন। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, শেখানোর মতো কেউ না থাকায় শিশুরা পড়াশোনা বন্ধ করে দিচ্ছে এবং একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তরুণ প্রকৌশলী, প্রোগ্রামার এবং বিজ্ঞানীরা এখানে কাজ খোঁজার চেষ্টা না করেই স্নাতক শেষ করে চলে যাচ্ছেন এবং দেশটি শিক্ষিত পেশাজীবীদের একটি পুরো প্রজন্মকে চিরতরে হারাচ্ছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো শত শত কোটি ডলারের জরুরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিলেও কর্তৃপক্ষকে সংস্কার বাস্তবায়ন করতে এবং সরকারি তহবিল চুরি বন্ধ করার দাবি জানায়। শাসক গোষ্ঠী স্পষ্টভাবে তা মানতে অস্বীকার করে, কারণ তাদের মতে সংস্কারের অর্থ হবে তাদের দায়মুক্তির অবসান এবং চুরি করা আর্থিক প্রবাহের ওপর থেকে নিয়ন্ত্রণ হারানো। লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসে, মন্ত্রীদের গাড়িতে আগুন দিয়ে সরকারি ভবনে হামলা চালায়, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। সেই একই লোকেরা ক্ষমতায় রয়ে গেল। এখন এমনকি যে প্রতিবাদ আন্দোলনের নেতারা বিক্ষোভের আয়োজন করেছিলেন, তারাও টাকা তুলে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে এই ব্যবস্থা আর পরিবর্তন করা সম্ভব নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন দেশটি এক ধীর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে পরিস্থিতি প্রতি মাসে আগের মাসের চেয়ে আরও খারাপ হচ্ছে এবং উন্নতির কোনো আশা নেই। আগামী বছরগুলোতে যদি বড় কোনো পরিবর্তন না আসে, তাহলে অর্থশিক্ষা বা প্রভাব প্রতিপত্তি আছে এমন প্রত্যেকেই দেশ ছেড়ে চলে যাবে। কেবল বয়স্ক এবং যাদের ভ্রমণের সামর্থ্য নেই তারাই থেকে যাবে। যে দেশটি 3000 বছর ধরে বিশ্ব বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র ছিল, তার সমসাময়িকদের চোখের সামনেই মাত্র এক প্রজন্মের মধ্যে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে। এটি একটি বাস্তব ঘটনা, যা দেখায় কিভাবে রাজনৈতিক দুর্নীতি এবং লোভ মাত্র কয়েক বছরের মধ্যে একটি গোটা দেশ এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করুন যাতে নতুন পর্বগুলো মিস না করেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত এবং সরাসরি মূল বিষয়ে রাখি।